আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ক্লাস নিব আপনাদের ব্যবসায়ের আইনগত পরিবেশ এবং ব্যবসায় ও বাণিজ্যিক আইন। এই সাবজেক্টটা যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দ্বিতীয় বর্ষে আছেন তাদের আছে এবং যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তৃতীয় বর্ষে আছেন তাদেরও রয়েছে। তো আশা করি ক্লাসটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিয়ে শুরু করব এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের আশিকুজ্জামান আশিক স্যার। স্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং স্যার মূলত এই সাবজেক্টের উপরে ক্লাস নেবে। তো স্যার যদি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতেন, আমি তত সময় ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে থাকি। আর একটা ছোট্ট বিষয়, যারা যুক্ত হয়েছেন তারা একটু ফার্স্টেই কমেন্ট করবেন লাইভটা ঠিক আছে কিনা, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, আর লাইভটা আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন। স্যার। থ্যাংক ইউ শাহরিয়াজ স্যার। আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের মূলত ক্লাস হচ্ছে লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায় আইনগত পরিবেশ, যেটা বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের জন্য, এবং বিবিএ থার্ড ইয়ারে ওই একই সাবজেক্ট আপনাদের হচ্ছে ব্যবসায় ও বাণিজ্যিক আইন নামে পরিচিত। আমরা কিছুক্ষণ পর দেখলে বুঝতে পারবো যে ব্যবসায় ও আইনগত পরিবেশ যেটা ম্যানেজমেন্টের জন্য, এটাতে সাধারণত 8টা চ্যাপ্টার আছে এবং বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এর যেটা আছে এটাতে 9টা চ্যাপ্টার আছে। তবে আমরা মিলিয়ে দেখলে দেখতে পারবো যে দুইটাই সিমিলার সাবজেক্টগুলা। এটা মূলত সাবজেক্ট বিষয় বললে ভুল হবে, প্রত্যেকটা অধ্যায় মূলত এক একটা আইন। এখন আমরা আসি যে থিওরি কেন আমাদেরকে পড়তে হবে, বা যেহেতু আইন একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা তো আমি যে কোনো ভাবে পড়ে নিলেই হচ্ছে, বা রিডিং পড়ে নিলাম, তো এটা কেন আমাদেরকে পড়তে হবে? এটা তো ম্যাথমেটিক্স না। তো আসুন এটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে থিওরিতে আমাদের দেখা যায় যে ম্যাথমেটিক্সে সবাই কিন্তু সমানভাবে দক্ষ না। তো আমরা যারা একটা মোটামুটি ভালো রেজাল্ট করতে চাই বা যারা সর্বোচ্চ রেজাল্ট করতে চাই, সবার জন্য কিন্তু থিওরিটা প্রযোজ্য। সেই সাথে আর একটা জিনিস হচ্ছে, আমরা প্রথমে একটা জিনিস শুনে ঘাবড়ে যাই যে আরে এটা তো থিওরিটিক্যাল সাবজেক্ট, তো থিওরিটিক্যাল সাবজেক্টে তো মার্কস সেভাবে তোলা যাবে না, বা পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে দিব, হয়ে যাবে। কিন্তু এটা নিতান্তই একটা ভুল ধারণা আমি বলবো। কারণ থিওরিটিক্যাল সাবজেক্ট হলেও এটা আমাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আইন। আইন কোনো সময় অন্য থিওরির মতো রচনা লিখে কিন্তু মার্কস পাওয়া যায় না। আর এজন্যই শুনবেন যে আপনাদের বড় ভাই আপুরা এটা বলবে আগে থেকেই যে এটা থিওরি, এটাতে হচ্ছে লেটার মার্কস আসে না বা ভালো মার্কস তোলা যায় না, এটা আপনারা বলতে শুনবেন। কিন্তু আসলে আইন হচ্ছে ম্যাথমেটিক্সের মতো একটা সাবজেক্ট। আইনের যে বিষয়বস্তু আছে এগুলো থিওরি, কিন্তু থিওরি যদি আপনি টু দা পয়েন্ট পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার ম্যাথের মতো নম্বর উঠবে। তার প্রমাণ বলতে গেলে বলতে পারি যে আমি আইনের স্টুডেন্ট এবং আমার মাস্টার্সেই বলবো যে রেকর্ড মার্কস 97। এখন আপনি বলতে পারেন যে 97 মার্কস কেমনে ওঠে থিওরিতে, যে আমি এত এত লিখছি, আমার টিচাররা মার্কস দেয় না। এই মার্কসটা যে দেয় না, কিভাবে লিখলে মার্কস দিবে, সেটার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে এই থিওরি সাবজেক্টটা পড়াচ্ছি, আর এটা সম্পূর্ণ ফ্রিতে। তো থিওরির যেটা মেইন বিষয়বস্তু, সেটা হচ্ছে যে এটা আইন, আর আইনের টু দা পয়েন্ট লিখতে হবে। এটা একের পর এক পৃষ্ঠা নিতে হবে এমন কিছু না, বা লুজ নিচ্ছেন, আপনি খাতা ভরে ফেলতেছেন, স্যার আমাকে মার্কস দিচ্ছে না, এটা কিন্তু এমন কিছু নয়। এটা টু দা পয়েন্ট লিখতে হবে। আরো একটা জিনিস হচ্ছে, যে কোনো সাবজেক্টে, সেটা আইন বলুন বা ম্যাথমেটিক্স বলুন, যে কোনো সাবজেক্টে আপনার রেজাল্ট করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন অ্যানালাইসিসে আপনার দক্ষ হইতে হবে, তাহলে আপনার রেজাল্ট করা খুবই সহজ। তো আপনাদের জন্য আজকে আমরা এই দুইটা ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং বিভাগের জন্য একটা কোশ্চেন অ্যানালাইসিস রেডি করে নিয়ে আসছি। এটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, আশা করি ভালো লাগবে আপনাদের। আমরা প্রথমে আলোচনা করব দ্বিতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, তারপরে আমরা আলোচনা করব তৃতীয় বর্ষ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, এরপরে যে আমরা সরাসরি আমাদের হচ্ছে
কোশ্চেনে চলে যাব, মেইন টপিকে যাব। এবং আশা করি টপিকগুলো আপনাদের অনেক ভালো লাগবে আমরা যেমন ভাবে সাজিয়েছি। তো তাহলে শুরুতে আমরা একটু কমেন্ট দেখব, শুরুতেই আমরা হচ্ছে আলোচনায় যাব। আমি যদি আরো অল্প একটু 30 সেকেন্ড মতো সময় নিচ্ছি, আসলে আমাদের এখন সবগুলো গ্রুপে শেয়ার দেওয়া হয়নি বা সবাই যুক্ত হতে পারেনি। তো আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারাও কিন্তু আপনাদের একজন করে বন্ধুকে একটু মেনশন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বন্ধুরা যুক্ত হতে পারবে। এবং আমি স্যারের সাথে সাথে আরেকটা কথা আমি একটু বলতে চাই যে এই সাবজেক্টটা কিন্তু সম্পূর্ণ আইনের বিষয় এবং এখানে অনেকগুলো ধারা লিখতে হয় আপনাকে। তার মানে আপনি অন্যান্য থিওরির মতো সরাসরি থিওরি লিখে দিবেন, একের পর এক লুজ নিবেন, সেক্ষেত্রে আসলে নাম্বারটা পাওয়া খুবই টাফ ব্যাপার। আপনাকে টু দা পয়েন্টে অ্যান্সার করতে হবে এবং হচ্ছে সঠিকটাই অ্যান্সার করতে হবে, যেটা স্যার আপনাদেরকে বললো, বিশেষ করে এই সাবজেক্টের জন্য, অন্যান্য সাবজেক্টের থেকেও, যার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এটাতে অনেকেরই রেজাল্ট খারাপ হয়ে থাকে। তো এই জন্য আমরা অনুরোধ করব যে একটু সেইভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে, আমরা কিছু কমেন্ট যদি একটু দেখতে চাই। আমাদের এখানে কমেন্ট করেছে অনেকেই, সালাম দিয়েছে সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, স্যার এবং আমরা উভয় অ্যান্সার করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। এখন দেখুন ফার্স্ট যেটা আসছে আমার স্লাইড, এই স্লাইডে দেখতে পাচ্ছেন আপনি বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের জন্য। তো বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের যে সাবজেক্ট এখানে, এটা ব্যবসায়ী আইনগত পরিবেশ হিসাবে এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে কোশ্চেন অ্যানালাইসিস করলে এখানে 2019 থেকে 2022 পর্যন্ত আপনাদের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি আসলে আপনাদের শীটটা রেডি করছি। তো কোশ্চেন অ্যানালাইসিসের প্রথমেই আপনারা দেখতে পারবেন যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মূলত আপনাদের চুক্তি আইন 1872। এখানে চুক্তি আইন 1872 যেটা, এটা আপনাদের দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে একটা চ্যাপ্টার, কিন্তু আসলে এটা কোনো চ্যাপ্টার না, এটা মূলত একটা পুরা আইন তুলে ধরা হয়েছে। আর এখানে আপনাদের এখানে চ্যাপ্টার আছে বা আইন আছে 8টা। এই 8টা আইনে আপনারা পড়তে গেলে ভেতরে দেখবেন যে অনেকটা বেশি পড়তে হচ্ছে, বা এই 8টাও যে চ্যাপ্টার 1 দেওয়া আছে, এই 1 এর ভিতরে 1.2 1.3 করে অনেকগুলো আইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমেই এগুলা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। এজন্য বলবো যে আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করলে যেটা আমরা পেয়েছি সেটা দেখুন। আপনি যদি 2020 সালের কোশ্চেনটা দেখেন, কোশ্চেন অ্যানালাইসিসটা দেখেন, তো 2020 দেখি আমরা। 2020টা যদি আমরা আগাগোড়া দেখে আসি, তো সেক্ষেত্রে দেখুন আপনার হচ্ছে 2020-এ চুক্তি আইন যেটা প্রথম চ্যাপ্টারে আপনার কোশ্চেন আসছে দেখেন, একটা 4 মার্কসের 5 মার্কস, আবার 4 4 10 10। এখানে আপনার পণ্য বিক্রয় আইনে দেখেন শুধুমাত্র 14 মার্কসের কোশ্চেন আসছে। হস্তান্তর দলিল আইন 10 মার্কস এসেই থেমে গেছে, ওখানে 4 মার্কসের কোনো কোশ্চেন নেই। আর আপনাদের কোশ্চেন প্যাটার্নে গিয়ে বলতে হয় যে আপনাদের 3টি বিভাগে সাধারণত কোশ্চেন আসে, সেটা হচ্ছে 3টি বিভাগে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। আপনাদের ক বিভাগে কোশ্চেন থাকে 10 মার্কসের, খতে 20 এবং গ বিভাগে কোশ্চেন থাকবে 50 মার্কসের। এখন ক বিভাগের যে 10 মার্কসের কোশ্চেন আছে, এই 10 মার্কসের কোশ্চেন দেওয়া হয় সাধারণত 12টা কোশ্চেন থাকে, আপনাদেরকে 10টা কোশ্চেন, যে কোনো 10টা কোশ্চেন আনসার করতে হয়। এখানে 10 একে 10, 1 মার্ক করে একটা। আর খ বিভাগের কোশ্চেন হচ্ছে আপনার 8টা কোশ্চেন থাকে, যেখানে আপনাকে 5টি উত্তর করতে হচ্ছে, 5টি আনসার করতে হচ্ছে। অর্থাৎ এখানে 5 গুণ 4, প্রতি কোশ্চেনের মান হচ্ছে 4, আপনাকে 5টি আনসার করতে হচ্ছে, 4 মার্কসের কোশ্চেন থাকে। আর গ বিভাগে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার 8টি কোশ্চেন দেওয়া থাকবে, এখানে আপনাকে আনসার করতে হবে 5টি, অর্থাৎ 5 ইন্টু 5 গুণ 10, 50 মার্কস। তবে এখানে ক খ করে কোশ্চেন দেওয়া থাকে কখনো কখনো, আর কখনো কখনো দেখা যাচ্ছে ওখানে কোশ্চেন
সরাসরি 10 মার্কসেরই একটা রচনামূলক কোশ্চেন দেওয়া থাকে। তো এখানে আমরা যে কোশ্চেন অ্যানালাইসিস করেছি সেখানে মূলত আপনাদেরকে হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগের কোশ্চেনের অ্যানালাইসিস দেখানো হয়েছে। এখানে যেগুলো আপনারা দেখবেন যে 5 মার্কস কিংবা 10 মার্কস ধরা হয়েছে, এগুলো সব মূলত গ বিভাগের, আর যেটা 4 মার্কস ধরা হয়েছে এটা মূলত খ বিভাগের কোশ্চেন। তো এভাবে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখেন এখানে 2020 সালের যেটা আসছে সেটা হচ্ছে আপনি খ বিভাগ থেকে কোশ্চেন পাচ্ছেন প্রথম চ্যাপ্টার থেকে কতগুলি, সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা। আপনার খ বিভাগের যে 5টা কোশ্চেন আনসার করতে হয় সেখানে অলরেডি আপনি 4টা পেয়ে যাচ্ছেন প্রথম অধ্যায় থেকে। শুধু প্রথম অধ্যায় যদি ভালো করে কেউ পড়ে যায় তাহলে দেখেন আপনার 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, সেখানে 4টা প্রশ্ন একটা অধ্যায় থেকে চলে আসছে। তার মানে প্রথম অধ্যায়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। 2021 সালে একই ঘটনা ঘটেছে, 3টা প্রশ্ন এসেছে শুধুমাত্র খ পার্টে, যেখানে আপনার 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। 2022 সালেও দেখুন 2টা প্রশ্ন এসেছে খ পার্টে, যেখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। আর আপনাদের পাস মার্ক কিন্তু 32-এ পাস। তো একটা বিভাগ থেকে 28 মার্কের প্রশ্ন আসছে, এখানে একটা বিভাগ থেকে আপনাদের হচ্ছে 32 মার্ক, সরি 32 মার্ক চলে আসছে, মানে পাস মার্ক চলে আসছে একটা চ্যাপ্টার থেকে পাস মার্ক চলে আসছে। তার মানে আমরা তাহলে সরি স্যার বলতে পারি যে প্রথম চ্যাপ্টারটা আমাদের সবার জন্য বেশ গুরুত্বপূর্ণ, চুক্তি আইনটা। এরপরে যদি আমরা দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনায় যাই, এর পরবর্তীতে যদি আমরা দেখতে যাই দ্বিতীয় চ্যাপ্টার আমি ওখানে রাখতেছি না, ধরুন যারা মোটামুটি মার্কস রেজাল্ট করতে চান বা যারা ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য একইভাবে প্রযোজ্য। যে আপনাদের স্যার যেটা দেখালেন যে মোটামুটি সব সাল দেখলেই দেখা যাবে যে প্রত্যেক সালে আমাদের প্রথম চ্যাপ্টার পড়লেই মোটামুটি আপনাদের পাস মার্কসই চলে আসতেছে। আর সেখানে যদি আবার দেখেন যে আমাদের চতুর্থ চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার দেখেন, এ দুটি লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে চতুর্থ চ্যাপ্টারে যেটা হয়েছে সেটা আপনার খ বিভাগ থেকে অলরেডি আপনি 2টা পাচ্ছেন, আর গ বিভাগে অলরেডি 2টা পাচ্ছেন, যেখানে 15 মার্কস। আপনি পরেরটাতেও তাই দেখতেছেন, ইভেন প্রত্যেকটা সালে একই পুনরাবৃত্তি হচ্ছে একইভাবে, যে সমানভাবে ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তার মানে কি স্যার আমরা বলতে পারি যে শুধুমাত্র পাস করার জন্য 3টে চ্যাপ্টার খুব ভালোভাবে প্রস্তুতি নিলেই হয়ে যাচ্ছে? 3টা চ্যাপ্টার ভালোভাবে প্রস্তুতি নিলে আপনারা পাশের বেশি হয়ে যাচ্ছে। আপনি মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য আপনি নিতে পারতেছেন, কারণ এখানে আপনার অপশন থাকছে হচ্ছে 8টা, আপনার আনসার করতে হবে 5টা। এখানে কিন্তু আমি 8টা ধরেই অ্যানালাইসিস করেছি। তো এখানে আমার যেগুলা মার্কিং দেওয়া আছে এগুলো 8টা ধরে, তো আপনি যে কোনো 3টা বাদ দিতে পারছেন। আবার আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সালিসি আইন। সালিসি আইনে দেখেন আপনি 19 সাল নেই, আপনার 21 সাল নেই, এসেছে কোথায়? 20 সালে একটা আসছে, মাত্র গ নাম্বারের একটা। কিন্তু আবার এই পাশে 22 সালে এসে গ পাটে কিন্তু আবার 14 মার্ক ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আবার দেখেন বাংলাদেশ এই যে 8 নাম্বার চ্যাপ্টারে দেখেন, 8 নাম্বার চ্যাপ্টার একইভাবে নেই, পরবর্তীতে একটু গুরুত্ব দেওয়া হয়েছে। তো এখানে আমি বলবো যে আপনারা 7 নাম্বারও দেখেন, 7 নাম্বার চ্যাপ্টার একইভাবে, শুধু একটা করে আসছে আপনাদের। তাহলে স্যার আমার 7 নম্বর চ্যাপ্টারটা চাইলে বাদ দিতে পারি স্টুডেন্ট, ট্রেডমার্ক আইন। অবভিয়াসলি এখানে 7 নাম্বার স্টুডেন্ট বাদ দিতে পারছে। ইভেন যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছে বা মোটামুটি রেজাল্ট করতে চাচ্ছে সবার জন্য প্রযোজ্য হচ্ছে। আমি যদি এখানে 3টা চ্যাপ্টারই বাদ দিয়ে দিই, তারপরেও দেখেন আপনি এই যে উপরের যে 5টা চ্যাপ্টার থেকে কিন্তু আমি কোশ্চেন কমন ফেলতে পারতেছি ইনশাআল্লাহ। তো আমি হচ্ছে আপনাদেরকে আবার একটা অনুরোধ করতে চাই, আমরা যেহেতু এই সাবজেক্টে কিন্তু ফেলও পড়ে, কারণ এখানে সবই আইনের বিষয় এবং ধারার বিষয়। তো আপনারা যদি নিয়মিত ক্লাস করেন এই সাবজেক্টের উপরে, স্যার ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লাসেই কোর্সের মুখস্থ করিয়ে দিবে। স্যার হোমওয়ার্ক দিবে, আপনি হোমওয়ার্ক করবেন এবং ক্লাসের পড়া ক্লাসে করবেন। চেষ্টা করবেন নিয়মিত লাইভে অংশগ্রহণ করার জন্য। আর একটু বন্ধুদেরকে মেনশন করে দেন আমাদের ক্লাসটি, তাহলে অলরেডি অনেকে যুক্ত হয়েছে, আরো বেশি মানুষ যুক্ত হতে পারবে আমাদের সাথে, আমরা আশা করতে পারি। তাহলে মোটা দাগে স্যার যে বিষয়টি বলতে চাই, আমি যদি একটু সংক্ষেপে বলি স্যারের সাথে সাথে, যে আপনারা তাহলে 1 নম্বর চ্যাপ্টারটা ভালো করে দেখবেন
এরপরে 4 নম্বর চ্যাপ্টার এবং 5 নম্বর চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার ভালোভাবে দেখেন। এর পাশাপাশি পারলে 2 নম্বর চ্যাপ্টারটাও গুরুত্বপূর্ণ বলা যায় স্যার, কারণ 10 মার্ক 14 মার্ক, এখানে হচ্ছে 18 মার্ক 14 মার্ক এসেছে। এই চ্যাপ্টারগুলো ভালোভাবে দেখবেন। যদি কেউ বাদ দিতে চায় তাহলে এই চ্যাপ্টারটা চাইলে বাদ দিতে পারেন। এবং স্যার 6 বাদ দিবে নাকি 8 বাদ দিবে এখান থেকে 6 বাদ দেওয়া 6 বাদ, সালিসি আইন। সালিসি আইনটা বাদ দিতে পারেন। এই দুইটা চাইলে বাদ দিতে পারেন আপনি, বাকিগুলো আপনি দেখবেন। এটা হচ্ছে মোটা দাগে আপনাদের আলোচনা। তো একটু একজন করে বন্ধুকে আপনারা মেনশন করে দেন যারা যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে আমরা অনেকেই যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। আমরা এবার একটু চলে যাচ্ছি আমাদের তৃতীয় বর্ষে। তৃতীয় বর্ষের আলোচনা শেষ করে আমরা কিন্তু সরাসরি কোর্সেনে যাব। ঠিক আছে, আমাদের কিন্তু আজকে কোর্সেনও আছে, যুক্তি নিয়ে আমাদের বেশ আলোচনা আছে আজকে। থাকবেন ইনশাল্লাহ ক্লাসের শেষে, ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, ওকে। আমরা তাহলে একটু দেখবো যে আমাদের তৃতীয় বর্ষে যারা আছে তাদের হচ্ছে বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল, ব্যবসায় আর বাণিজ্যিক আইন, তাদের মোট 9টা চ্যাপ্টার। স্যার শেষ চ্যাপ্টারের নামটা একটু, এখানে আমাদের শেষ চ্যাপ্টারের নামটা লেখা হয়নি, এটা ছিল রেড কালার। আপনারা নামটা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্টসে জানাবেন প্লিজ। 9 নাম্বার চ্যাপ্টারটার নামটা প্রতিযোগী আইন 2012। জি স্যার, ওকে স্যার, আমরা শুরু করি। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা চতুর্থ বর্ষ যারা আইনের স্টুডেন্ট, তারাও আইন চতুর্থ বর্ষ শেষ করার পরও অনেকে আইনের নাম লিখতে ভুল করে। সেটা হচ্ছে আইনের নাম লেখার পর যে সালটার আগে অবশ্যই আপনারা কমা দিবেন একটা, নাহলে কিন্তু আইনের নামটাই ভুল হয়ে যায়। এখন দেখুন, প্রতিযোগী আইন যেটা বা থার্ড ইয়ার বিবি অ্যাকাউন্ট থার্ড ইয়ারের যেটা সিলেবাস, আর এটার সাথে আপনারা হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের সিলেবাসটা একটু সামঞ্জস্যতা দেখি যে কোথায় সামঞ্জস্য আছে। দেখুন, আপনারা বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের যে প্রথম চ্যাপ্টার, সেটা দেখেন প্রথমটা আছে চুক্তি আইন। স্যার অনেকটা একই বলা যায়, শুধুমাত্র চ্যাপ্টারটা 8 পিস করে দিয়েছে, এটা স্যার আর কিছুই না স্যার, তাই না? চ্যাপ্টারগুলা সবগুলাই হচ্ছে পরপরই আছে, শুধুমাত্র এখানে যেটা করা হয়েছে যে একটা আইন বাড়তি করা হয়েছে, সেটা হচ্ছে ওই প্রতিযোগী আইন 2012। এছাড়া কোনো পার্থক্য নেই। আর সেই সাথে আমরা যদি বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টেন্টদের জন্য দেখি, সেখানেও হচ্ছে চুক্তি আইন 1872, সেই 1 নাম্বার আইন এখানেও সমানভাবে ইম্পর্টেন্ট। কারণ এখানে দেখেন চুক্তি আইন 1872 যদি 19 সালের কোশ্চেন দেখি বা 22 সালের কোশ্চেন দেখি, সেখানেও দেখেন এখানেও কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন একই রকম, যে 3 বিভাগেই কোশ্চেন আসে আগের মতোই, ক, খ এবং গ বিভাগে। এখানেও একই, ক বিভাগে হচ্ছে 12টা কোশ্চেন থাকে, 10টি আনসার করতে হয়। এখানে 10 একে 10, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 1 করে। খ বিভাগে যেটা, সেটা হচ্ছে 8টি প্রশ্ন থাকে, 8টি কোশ্চেনে আপনাদেরকে আনসার করতে হয় যে কোনো 5টি। প্রতি কোশ্চেনের মান হচ্ছে 4, 4 5 20। গ বিভাগে 8টি কোশ্চেন থাকে, আপনাকে আনসার করতে হবে যে কোনো 5টি। এখানেও 5 গুণিত 10 সমান সমান 50। এখানে 50 মার্কসের আনসার করতে হয়। তো মূলত এখানেও আমরা কোশ্চেন অ্যানালাইসিসে আপনাদের ক বিভাগ নিয়ে আলোচনা করিনি। কোশ্চেন অ্যানালাইসিসে শুধুমাত্র আমরা দেখিয়েছি আপনাদের খ আর গ বিভাগ। কারণ খ আর গ বিভাগ যদি আমাদের করা হয়ে যায়, তো সেখানে দেখা যাচ্ছে খ আর গ বিভাগ পড়লে ক বিভাগের যে 1 মার্কসের কোশ্চেন, ওটা আমরা এমনিতেই পারবো। আর আপনাদের থিওরি পড়ানোর যেটা মেইন কারণ, সেটা আগেই বলেছি যে থিওরি এটা অন্য থিওরির সাথে গুলিয়ে ফেলবেন না। এটা হচ্ছে আইন এটা ম্যাথের মতোই, আপনি টু দ্য পয়েন্ট কোশ্চেন আনসার করবেন, আপনি ম্যাথের মতো নম্বর পাবেন। আমি আপনাদেরকে আগেই বলেছি যে 97 পর্যন্ত পাওয়ার রেকর্ড আছে, এটা পাওয়া যায়, সম্ভব। এটা শুধু আপনি টু দ্য পয়েন্ট আনসার করলেই হবে, আপনাকে রচনা লিখতে হবে না কোনো ধরনের। তো এই রচনা যাতে লিখতে না হয় এবং কম পড়ে বেশি মার্কস পান, তার জন্য আমরা। তো দেখুন, এখানে যদি হচ্ছে এখানে খ বিভাগ বলেছি যে আমি 5টা আনসার করতে হবে, 4 5 20, অর্থাৎ প্রত্যেকটির মান হচ্ছে 4। তো এখানে আপনি কোশ্চেন অ্যানালাইসিসে বোর্ডে যেটা 4 দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা 4ই হচ্ছে আপনার ক
খ বিভাগের কোশ্চেন, আর যেটাতে আপনি 5 দেখতে পাচ্ছেন এই 5 হচ্ছে গ বিভাগের কোশ্চেন, যেটা আপনি 10 দেখতে পাচ্ছেন 10 ও গ বিভাগের। কারণ কোনো কোনো সময় আপনাদের ক খ সেট না করে সরাসরি একটা কোশ্চেন করা হয়েছে এবং ওই একটা কোশ্চেনেরই প্রশ্নের মান রাখা হয়েছে 10। তো আসুন এখন আমাদের কিভাবে প্রথমত আপনাদের এত থিওরি পড়া থেকে বাঁচানো যায়, বা আপনাদের জন্য সুখবর কোনটা, যে কিভাবে যে এত স্যার যে এতগুলো আইন, 9টা আইন, এখানে 9টা কিন্তু চ্যাপ্টার না, মূলত 9টা আইন। তো এই 9টা আইন কি করে পড়বো? আপনাদের 9টা আইন পড়েই পাস করতে হবে না, বা ভালো রেজাল্ট করার জন্যও যে এই 9টা পড়তে হবে এরকম কিছু না। সেটার জন্য এই কোশ্চেন অ্যানালাইসিস করা হয়েছে। সেখানে দেখেন আপনি প্রথম চ্যাপ্টার যদি দেখেন, যে কোনো চ্যাপ্টার, আপনারা কোন চ্যাপ্টার দেখতে চাচ্ছেন যদি একটু কমেন্টসে জানাতেন, মানে সাল, কোন সালের কোশ্চেন অ্যানালাইসিস দেখলে আপনাদের ভালো হয়, কমেন্টসে যদি জানাতেন। রিসেন্ট কোন সাল নিয়ে অ্যানালাইসিস দেখাবো নাকি পূর্ববর্তী কোন সাল নিয়ে আপনারা অ্যানালাইসিস দেখতে চাচ্ছেন? একটু কাইন্ডলি কমেন্টস করবেন। থিওরি পড়া থেকে বাঁচানো যায় বা আচ্ছা, সবাই 22-এরটাই সর্বশেষ। আচ্ছা, শুধু সর্বশেষ লিজা আপনি কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। আপনি কমেন্টস করেছেন যে 2022 দেখতে চাচ্ছেন। আচ্ছা আসেন আমরা 2022ই দেখি। 2022 দেখেন, 2022 সালের কোশ্চেন অ্যানালাইসিস দেখলে আমরা যেটা দেখতেছি যে এখানে অলরেডি তিনটা কোশ্চেন আসছে আপনাদের 2022 সালে, শুধুমাত্র চুক্তি আইন থেকে। চুক্তি আইন থেকে আপনি 3টা কোশ্চেন পেয়ে যাচ্ছেন, যেখানে আপনাকে আনসার করতে হবে সর্বসাকুল্যে মাত্র 5টার। আপনি 9টা চ্যাপ্টার, সেখানে অলরেডি এক চ্যাপ্টারে 3টা পেয়ে গেছেন। আবার যেখানে আপনার এখানে যদি আমি 5 5 10 10 করেও ধরি, তো সেখানে আপনার যেখানে 5 সেট কোশ্চেন আনসার করতে হবে আপনার গ সেটে, সেখানেও দেখুন এখানে অলরেডি 2 সেট কোশ্চেন আপনি পেয়ে গেছেন। 20 মার্কস, আপনি 50 মার্কসে 20 মার্কসই পাচ্ছেন প্রথম চ্যাপ্টার থেকে। একইভাবে যদি আমরা বাংলাদেশ শ্রম আইনে আসি, চ্যাপ্টারটা দেখুন 6 নাম্বার চ্যাপ্টার দেখতে পাচ্ছেন হয়তো। 6 নাম্বার চ্যাপ্টারে অলরেডি আমরা এখানে পেলাম যে 3টা, এখানে পেয়ে যাচ্ছে একটা। 4টা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি 4টা কোশ্চেন আমরা খ বিভাগের পেয়ে যাচ্ছি শুধুমাত্র 2 চ্যাপ্টার থেকে। আর এখানে যে 2 সেট পেয়েছি, এখানেও দেখেন অলরেডি 10 10 20, এখানেও আবার 2 সেট পেয়ে যাচ্ছি গ বিভাগ থেকে। আপনার বাদ থাকে কত? এখানে থাকে একটা এবং গ সেটে থাকে মাত্র একটা কোশ্চেন। এই দুটো আনসার করলে আপনার হয়ে যাচ্ছে। তো সেখানে যদি আমরা এর সাথে হস্তান্তর দলিল আইনটা নিয়ে নিই, তো এখানে নিলে দেখেন আপনার ক বিভাগের আমাদের আর কোশ্চেন আনসারের জন্য দরকার ছিল মাত্র একটা কোশ্চেন, সে একটা কোশ্চেন অলরেডি আমরা পেয়ে গেছি। ও সরি, 2022 সালে দেখেন এখানে আমরা অলরেডি একটা কোশ্চেন পেয়ে যাচ্ছি খ বিভাগ থেকে। তাহলে খ বিভাগের কিন্তু আমার কোশ্চেন শেষ। এখানে 3টা, একটা, 4টা, 5টা, আপনি 5টা কোশ্চেন অলরেডি পেয়ে যাচ্ছেন 3 চ্যাপ্টারে। একইভাবে যদি আপনি ব্রড কোশ্চেনে যান, তো ব্রড কোশ্চেনের ক্ষেত্রে গেলেও আপনার দেখেন আমাদের আর এক সেট কোশ্চেনের দরকার ছিল, এই যে আমরা আর এক সেট কোশ্চেন পেয়ে গেছি 5 5 10, এখানে ছিল 20, দেখুন এখানে ছিল 20, এখানে আমরা গ বিভাগ থেকে অলরেডি 20 পেয়ে গেছি, এই 10 50। তাহলে আপনার চ্যাপ্টার ছিল মূলত 9টা, আপনার পড়তে হচ্ছে কয়টা? 3টা পড়লে আপনি মোটামুটি 50 না 100% আনসার করে ফেলতে পারতেছেন। মানে 3টা চ্যাপ্টার পড়লে আপনি 50 মার্ক অ্যানসার করে ফেলছেন, মানে ফেলতে পারছেন পুরো 80 মার্কসে আনসার হয়ে যাচ্ছে, পুরো 80 হচ্ছে 80 আনসার 100%। আমরা 3টা চ্যাপ্টার, অর্থাৎ তাহলে স্যার আমরা বলতে পারি আমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, প্রথম তৃতীয় আর হচ্ছে ষষ্ঠ, তৃতীয় এবং ষষ্ঠ। তার মানে স্যার আমরা মোটা দাগে যদি বলতে চাই যে শুধুমাত্র কেউ যদি আমাদের
প্রথম চ্যাপ্টার, তারপরে আমাদের তৃতীয় চ্যাপ্টার, তারপরে আমাদের ষষ্ঠ ষষ্ঠ। চ্যাপ্টার। এই তিনটা চ্যাপ্টার ভালো করে করলেই তো আপনি ভালো কিছু করতে ভালো পারবেন। কিছু করতে পারতেছেন। তাহলে দেখেন, আপনারা যদি নিজেরা পড়াশোনা করতেন, একদম সত্য কথা বলেন, আপনি যদি নিজে এই তো থার্ড ইয়ার একটা সাবজেক্ট, নিশ্চয়ই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছেন। পরীক্ষার আগের দিন হয়তো থিওরি পড়তে বসেছেন, কারণ এটা আমাদের জাতীয় ইউনিভার্সিটি একটা মানে একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে যে থিওরি সাবজেক্ট পরীক্ষার আগে পড়বো, আগে মানে পরীক্ষার আগের দিন পড়তে বসবো। তো পরীক্ষার আগের দিন পড়তে বসলো, এইভাবে অ্যানালাইসিস কিন্তু আপনারা কখনো করেননি যে আমার তিনটা চ্যাপ্টার দেখলেই হয়ে যাচ্ছে, আমি এত পেইন নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, তিনটা চ্যাপ্টার ভালো করে করলেই আমার রেজাল্ট ভালো হচ্ছে। তো এই জন্যই তো মূলত আমরা আছি আপনাদের পাশে। এটার জন্য কোনো আমরা হচ্ছে অনেকে বলে বোর্ড কোশ্চেন এখন আর রিপিট হয় না। আচ্ছা, বোর্ড কোশ্চেন এটার একটা উত্তর দিই, যে বলছেন যে অনেকে বলে বোর্ড কোশ্চেন নাকি রিপিট হয় না। এটা সত্যি যে বোর্ড কোশ্চেন রিপিট এখন হচ্ছে না। আবার যে আমি বললাম যে 3 চ্যাপ্টার পড়লে আপনার হয়ে যাচ্ছে, তো আপনি যে বাসায় বসে 3 চ্যাপ্টার পড়ে মুখস্থ করে আপনি পরীক্ষা দিয়ে ফেলবেন আর 80 মার্কসের আনসার করে ফেলবেন, তাহলে আমি কেন আছি বলুন ভাই? আসলে এটাই তো খেলাটা এটাই যে যে কোনো 3টা পড়লে আপনার হচ্ছে, এটা তো আমি আপনাকে জাস্ট একটা গঠনমূলক বিশ্লেষণ দেখালাম যে এরকম করে বিশ্লেষণ করে দেখতে পারলে আমরা কিভাবে আনসার করতে পারি। কিন্তু এটা এরকম না যে আপনি সব সালেই এই 3টা চ্যাপ্টার পড়লে হয়ে যাবে। এই যে কিছুদিন পরে আপনাদের এক্সাম, এটা আবার কেউ ভেবে ভুল করেন না যে স্যার বলছে জাস্ট এই 3টা চ্যাপ্টার পড়লেই তো আমার 50 কভার হচ্ছে, যে প্রথম, তৃতীয় আর ষষ্ঠ, তো এই 3টা পড়ে আমি হচ্ছে পরীক্ষার হলে চলে যাব আর পড়বো না, তাহলে কিন্তু আবার ভুল করবেন, তখন দোষ আমার গাড়ি আসবে, কিন্তু মামলা দিয়েন না তখন। আচ্ছা স্যার, মামলা দিলেও সমস্যা নেই, আমাদের স্যার কিন্তু আইনের স্টুডেন্ট, হ্যাঁ, তো মামলা দিলেও কোনো সমস্যা নেই। তো ব্যাপার হচ্ছে আমরা জাস্ট মানে গঠনমূলক একটা আলোচনা করলাম যে মোটামুটি এরকম 3টা চ্যাপ্টার পড়লে আমাদের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যখন আপনি বিশ্লেষণ করতে জানবেন যে হ্যাঁ এভাবে মানে আমাদের প্রশ্ন বিশ্লেষণ যখন আপনি পাকাভাবে বুঝে যাবেন যে হ্যাঁ এটাতেই হয়, তো ওই সময়ের জন্য প্রযোজ্য। কিন্তু এখনই যদি মানে কংক্রিট ধরে নেন আমার কথা যে এই 3টা চ্যাপ্টার পড়বো আর কিছু পড়বো না, তাহলে কিন্তু আপনি ধরা খাইলে সেটা দায় আপনার নিজের। তো আমাদের সাথে যদি নিয়মিত ক্লাসে থাকেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের গতানুগতিক কোশ্চেনের অ্যানালাইসিস করে সে অনুসারে আমরা আপনাকে পরীক্ষার সামনে সাজেশন দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। স্যার, তাহলে কি আমরা এবার আমাদের সরাসরি প্রশ্নে যেতে পারি? প্রশ্নে যেতে পারি। আচ্ছা, তো আমাদের আজকে হচ্ছে যেহেতু শুরুতে চুক্তি আইন এবং উভয় ডিপার্টমেন্ট, আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরও চুক্তি আইন 1 নম্বর চ্যাপ্টার, এবং হচ্ছে আমাদের যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছেন তাদেরও 1 নম্বর চ্যাপ্টার চুক্তি আইন। আমরা আজকে শুরুতে তাহলে একটু আলোচনা করব চুক্তি আইন এই চ্যাপ্টারটা নিয়ে। তো চুক্তি আইন, এটার হচ্ছে আইনটা হলো 1872 চুক্তি। মূলত আসলে এই চুক্তিটা কি স্যার? চুক্তি কি মানে যে মানে কি আসলে এটা খাইতে হয় স্যার নাকি? চুক্তি বলতে আপনাদের কি মনে হয়, আপনারা একটু জানান, আপনারা যারা ক্লাসে আছেন তারা একটু জানান যে চুক্তি বলতে আপনারা কি বুঝেন, তারপর আমি বলি। আপনাদের কাছে সংক্ষেপে কি মনে হয়? খুবই অল্প 4-5টা ওয়ার্ডে চুক্তিটা আসলে কি, মানে চুক্তিটা কেমন হয়? আমরা কোন ইয়ারের এক্সাম দিব? জেসমিন, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন কাইন্ডলি একটু জানাবেন জেসমিন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে চুক্তিটা কি, যারা নিয়মিত ক্লাস করতে চান তারা হচ্ছে আমাদের এই শাহরিয়া ম্যাথ পেজেই ক্লাস হবে নিয়মিত। আর আপনি চাইলে আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, তখন ক্লাস শুরু হলে আপনি ক্লাসের লিঙ্ক সহজে পেয়ে যাবেন, ঠিক আছে? আইনের দ্বারা বল্লভযোগ্য সম্মতিতে চুক্তি বলে, যেটা আপনি বলেছেন রিয়াদ আহমেদ, ধন্যবাদ। আপনি একটা সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞাটা খুবই যুক্তিসঙ্গত এবং সংজ্ঞাটা সাধারণত বইয়ের ভাষায় হয়ে গেছে, আমরা বইয়ের বাইরে বলি সহজ ভাষায়, আমাদের নিজেদের ভাষায়, নিজের ভাষায় সহজে বলি আমরা সহজে। হ্যাঁ, লিখিত দলিল অবশ্যই একটা চুক্তির অংশ। সাফিয়া আয়েশা মিতু বলেছেন কোন বিষয়ে দুপক্ষের সমঝোতাকেই চুক্তি বলে। অনেকটা যুক্তিসঙ্গত।
জাসমিন জিমি ধন্যবাদ। আপনি বলেছেন চুক্তি অর্থ হচ্ছে একজনের সাথে অন্যজনের মতের ঐক্য। এই তো আমাদের ভালো কমেন্টস আসছে এবং কমেন্টস গুলা যুক্তিসঙ্গত। কোনো কিছুর সাথে আবদ্ধ হওয়াকে চুক্তি বলে। লিজামণি, হ্যাঁ ধন্যবাদ। এখন আমি বলি একটু সহজ ভাষায় বলতে গেলে চুক্তি হচ্ছে যে যে আপনাদের, হ্যাঁ শোভা আক্তার, হ্যাঁ সম্মতি প্রদানের মাধ্যমে কাজ শুরু। তো আপনাদের যে কমেন্টস গুলো আসছে এই কমেন্টস গুলো যদি আমি একত্রিত করে কথা বলি, যে আপনারা সকলে চুক্তির যে ধরনের সংজ্ঞা দিয়েছেন এই চুক্তিগুলো সংজ্ঞাগুলো অনেকটা যুক্তিসঙ্গত এবং এগুলো একসাথে করে আমাকে বলতে গেলে বলতে হয় যে কোনো কিছু করা বা কোনো কিছু করা হতে বিরত থাকার জন্য দুই বা ততোধিক পক্ষের যে সম্মতি, এটাই হচ্ছে চুক্তি। এটা হচ্ছে সহজ ভাষায়, আমি আপনাদের কমেন্টস গুলো একসাথে করে বলেছি, আপনাদের ভাষাই বললাম যে কোনো কিছু করা বা কোনো কাজ করা হতে বিরত থাকার জন্য যদি আমি আপনি সম্মত হই যে আমি অমুক কাজটা করব না বা অমুক কাজটা করে দিব, তো এটাই হচ্ছে আমাদের চুক্তি। এখন আসুন আমরা বইয়ের ভাষায় চুক্তি বলতে কি বুঝিয়েছে এটা আমাদের সাথে মিলে কিনা আমরা একটু দেখি। দেখুন আমাদের যেটা চুক্তি আইন, এই চুক্তি আইনটা হচ্ছে 1872 সালের আইন। তো লেখার সময় সাধারণত আমরা এই দাগটা দিব না, এই জায়গায় আমরা জাস্ট একটা কমা দিয়ে দিব, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক আসছে। আর চুক্তি আইনের যেটা সংজ্ঞা আমরা এতক্ষণ বলেছি যে কোনো কিছু করা বা কোনো কিছু না করা সম্পর্কে পরস্পরের যে সম্মতি, এটাই হচ্ছে চুক্তি। তবে আমাদের এখানে কি বলা হয়েছে যে ল্যাটিন শব্দ থেকে সাধারণত আমাদের এই চুক্তি বা কন্ট্রাক্ট শব্দটা এসেছে। কন্ট্রাক্ট হচ্ছে ইংরেজি, এর আবিধানিক অর্থ হচ্ছে চুক্তি, আর এটা এসেছে কন্ট্রাক্টাস শব্দ থেকে। এই কন্ট্রাক্টাস শব্দের অর্থ হচ্ছে গঠিত। তো এখানে চুক্তি আইনের, আমাদের যে চুক্তি আইন আছে 1872 সালে, চুক্তি আইনের 2 বর্গীয় জ ধারায় বলা হয়েছে, এটা ধারা, এই ধারাতে 2 বর্গীয় জ ধারায় বলা হয়েছে এক বলছে অ্যান এগ্রিমেন্ট, এটা একটা এগ্রিমেন্ট হতে হবে, পরস্পরের সম্মতি, একটা সম্মতি। কি বলেছে? এনফোর্সেবল বাই ল। কিসের দ্বারা এনফোর্সেবল হবে বা প্রয়োগযোগ্য হবে? এটা হচ্ছে আইনের দ্বারা। আপনার পয়েন্টস দেখেন, আমরা যদি এটা লিখতে যাই তো একটা সংজ্ঞা জাস্ট এতটুকু, কিন্তু এর ভিতরে আপনার কি পয়েন্টস আছে কিছু, এই কি পয়েন্টসটা আপনাকে বুঝতে হবে যে এগ্রিমেন্ট থাকতে হবে, এনফোর্সেবল বাই ল হতে হবে, তাহলেই এটা হবে একটা কন্ট্রাক্ট। বাংলাতে বললে আইনের দ্বারা বলবৎযোগ্য। কিসের দ্বারা? আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। সম্মতিটা আমাদের ইম্পর্টেন্ট। তো একইভাবে আবার দেখেন স্যালমন কি বলেছেন, স্যালমন্ডের ভাষায় বলা হয়েছে যে a contract is an agreement creating and defining obligation between the parties। বাংলাতে বললে যে বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয়। তাহলে দেখেন প্রথমে আমরা বলেছি যে আইনের দ্বারা যেটা বলবৎ করা যায় বা কোর্টের মাধ্যমে আমরা যেটা থেকে কোনো রেমেডি পাইতে পারি, এ ধরনের সম্মতিকেই চুক্তি বলা হবে। আর এখানে বলছে যে সম্মতিই চুক্তি, কিন্তু সেই সম্মতি কি হবে? পরস্পরের মধ্যে ওই সম্পত্তি পরস্পরের ভিতরে একটা দায় সৃষ্টি করতে হবে এবং নির্দিষ্ট করে। ওই দায়টা কিরকম হবে? দায়টা হবে নির্দিষ্ট। আবার দেখেন উইলিয়াম আমন একটা চুক্তি সংজ্ঞা দিয়েছেন, এখানে তিনি বলেছেন 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত যে সম্মতি দ্বারা এক পক্ষ অন্য পক্ষের কার্য বা কার্য হতে বিরতের উপর অধিকার লাভ করে। এই যে কার্য বা কার্য হতে বিরতির উপর অধিকার, আমরা প্রথমে যখন আপনাদের কমেন্টস থেকে সংজ্ঞাগুলো নিয়ে একত্রিত করে আমরা নিজেদের ভাষায় সংজ্ঞা দিচ্ছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম
যে কোনো কার্য করা বা কাজ করা বা কোনো কাজ হতে বিরতি থাকার উদ্দেশ্যে আমরা যদি পরস্পর সম্মত হয় তো সেটাকে আমরা বলবো চুক্তি। এখানে দেখেন আপনারা কমেন্টসে যে যে কথা বলেছিলেন সেই একই সংজ্ঞা এসে গেছে আবার ঘুরে ফিরে। এরা একটু সাজিয়ে লিখেছে, আপনারা ওই সময় নিজের ভাষায় বলেছেন যে সম্মতি থাকবে এবং এই কোনো কাজ করা বা কোনো কাজ করা হতে বিরত থাকার উপর। তো আমরা এখানে দেখছি যে আমরা যে সংজ্ঞা দিয়েছি এর আগে, প্রথমেই এটা না দেখায়, সংজ্ঞাগুলোর উপর ভিত্তি করে আমরা চুক্তির ভিতর কি ধরনের উপাদান পাইতে পারি। যদি আপনারা একটু কমেন্টস করেন যে চুক্তিতে কি কি উপাদান থাকতে হতে পারে একটা চুক্তিতে। আপনারা একটু কমেন্টস করবেন চুক্তির উপাদান কি কি হইতে পারে। ধন্যবাদ জাসমিন জেমি। সালেহিন বলেছেন কমিটমেন্ট। এই যে সালেহিন একটা ভালো উপাদানের কথা বলেছেন যে কমিটমেন্ট। অবশ্যই একটা কমিটমেন্ট থাকতে হবে আপনাদের, পরস্পরের সম্মতি বা পরস্পরের ভিতর একটা দায়সূচক কমিটমেন্ট থাকতে হবে। ট্রাস্ট। আব্দুল খালেক বলেছেন যে সহমত। হ্যাঁ, পরস্পর যদি সম্মতি আমরা না দিই তাহলে সেটা চুক্তি হবে না। জাসমিন জিমি একটা ভালো উপাদান বলেছেন, এটা হচ্ছে চুক্তির আসলে পূর্ব শর্ত, সেটা হচ্ছে দুজন ব্যক্তি থাকা লাগবে। অবশ্যই এটা সবচেয়ে একটা ভালো কমেন্টস আসছে। জাসমিন জিমি বলেছেন যে দুজন ব্যক্তি থাকা লাগবে। চুক্তি করতে হলে কিন্তু একা একা কোনো চুক্তি হয় না, সেটা হয়ে যায় কি প্রমিস, নিজের কাছে প্রমিস করা। আর যখন দুজন ব্যক্তি থাকবেন তখনই চুক্তি হবে। তাহলে চুক্তির জন্য প্রথম উপাদান হচ্ছে আমরা দেখছি যে দুই বা ততোধিক ব্যক্তি। দুজন ব্যক্তি আবশ্যক, এর বেশিও হইতে পারে। লিজামণি বলেছেন সম্মতি। অবশ্যই এই দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি যতগুলো পক্ষ থাকবেন এই পক্ষবৃন্দের সম্মতি থাকতে হবে। হ্যাঁ, লিখিত আইনসম্মত, অবশ্যই আইন দ্বারা সেটা বলবৎযোগ্য হতে হবে। আমরা সংজ্ঞা থেকেই বলে আসছি যে আইন দ্বারা বলবৎযোগ্য থাকবে। আখি বলেছেন যে আইনানুগ বাধ্যবাধকতা। হ্যাঁ, আইনানুগ বাধ্যবাধকতা না থাকলে তো সেটা চুক্তিই হলো না, কারণ এই যে আমরা পড়ে আসছি কি অবশ্যই আইন দ্বারা এই যে বলবৎযোগ্যতা। তাহলে দেখেন আপনাদের যে কমেন্টস অনুযায়ী আমি এখানে আপনাদের ওই কমেন্টস থেকে চুক্তির উপাদানগুলো দেখিয়ে দিই। সেখানে হচ্ছে বলা হয়েছে কি পক্ষ। আপনারা প্রথমেই বলেছেন যে দুটো পক্ষ থাকতে হবে, ঠিক আছে, দুই বা ততোধিক পক্ষ থাকতে হবে। আর একজন কমেন্টস করেছিলেন যে প্রতিদান থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রতিদান থাকতে হবে। আর এগ্রিমেন্ট, দেখেন আপনাদের সম্মতি আছে কিনা, সম্মতিটা থাকতে হবে। আর একজন বলেছেন যে আইন সম্মত। অবশ্যই এই যে আইন দ্বারা বলবৎযোগ্য, আইন দ্বারা বলবৎযোগ্য, দুই বা ততোধিক ব্যক্তি থাকবে, এগ্রিমেন্ট বা সম্মতি থাকবে, তাহলে তখন আমরা চুক্তি বলবো। আর বইয়ের ভাষায় যেটা বলেছে সেটা আমরা একটু দেখে আসি।
বইয়ে এখানে দেখেন চুক্তির বৈশিষ্ট্য আলোচনা করেছে, এটা বৈশিষ্ট্য অবশ্য, আমি আপনাদেরকে উপাদান জিজ্ঞাসা করেছিলাম। তো উপাদানগুলো আপনারা নিজেরাই কিন্তু অনেক ভালোভাবে উত্তর দিয়েছেন, আপনাদের উত্তরগুলো অনেক ভালো ছিল। আর এখন দেখুন যে এখন আপনাদেরকে আমি আর একটা কোশ্চেন করি যে চুক্তির যে সংজ্ঞা বা উপাদান আপনারা বলেছেন সে অনুযায়ী আমি উদাহরণ দিব, এই উদাহরণ থেকে আপনারা বলবেন যে এটা চুক্তি কি চুক্তি কিনা। সেটা হচ্ছে, আমি যদি বলি যে আপুদেরকে বলি যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে বলল যে হচ্ছে তুমি যদি রাজি থাকো তো আমি আকাশের চাঁদ এনে দিব। তো আপনাদের ভেতর যে কোনো একটা চুক্তি হলো যে কোনো বিষয় নিয়ে, যে তুমি যদি এটাতে রাজি থাকো বা আমাকে বিবাহ করো তো আমি আকাশের চাঁদ এনে দিব। এটা চুক্তি কি চুক্তি কিনা আপুরা একটু কমেন্টস করে জানাবেন। আপনার আবারও বলতেছি যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আকাশের চাঁদ নিয়ে যে চুক্তি করতেছেন আপনি, এটা আদৌ আমরা এতক্ষণ যে উপাদান পড়লাম প্লাস এর সাথে আপনার সংজ্ঞা পড়লাম, এই অনুযায়ী এটা কোনো চুক্তি কিনা? লিজামণি কমেন্টস করেছেন যে চুক্তি না। জিনিয়া ইসলাম চুক্তি না। সুরাইয়া জাহান কমেন্টস করছেন, খাদিজা খাতুন তিনিও বলছেন চুক্তি না, সুমাইয়া রহমান বলছেন চুক্তি না। আপুরা সবাই একে একে কমেন্ট করতেছে যে চুক্তি না। তাহলে ভাইয়াদের কিন্তু এখন কপাল পুড়লো, আপুরা চুক্তি আইন জেনে গেছে। এখন আর এই ভোগীযোগী কথা বলে চাঁদ এনে দেওয়ার কথা বলে কিন্তু আপুদের সাথে পার পাবেন না আপনারা। এখন চুক্তি না কি জন্য সেটা আমি বলি আপনাদেরকে। এটা চুক্তি না, কারণ আমরা কি বলেছিলাম যে চুক্তির উপাদানগুলোর ভিতরে আমরা বলেছিলাম যে প্রথমত কি থাকতে হবে, দুই বা ততোধিক পক্ষ থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, যে অবশ্যই আমাদের দুই বা ততোধিক পক্ষ থাকতে হবে, 2 বা 3 জনের মধ্যে আমাদের এটা একটা এগ্রিমেন্টে আসতে হবে, এটা 2 বা 3 জনের মধ্যে। দ্বিতীয়ত আমরা কি বলেছি, এই চুক্তিটা আইন দ্বারা বলবৎযোগ্য। তৃতীয়ত আমরা কি বলেছি, আপনাদের কমেন্টসে দুই পক্ষের সম্মতি থাকতে হবে। চতুর্থত কি বলা হয়েছে, যেটা বাস্তবসম্মত বা যেটা যুক্তিসঙ্গত বা করা সম্ভব হবে এমন কিছু, বাস্তবসম্মত। তো দেখুন, এই আকাশের চাঁদ নিয়ে এসে দিতে চাইছে আপনাকে, এখানে আমরা পাচ্ছি পক্ষ আছে, এখানে সম্মতিও আছে, আপনারও সম্মতি আছে, ভাইয়েরও সম্মতি আছে। কিন্তু আপনি ভাইয়া হচ্ছে চাঁদ নিয়ে আসে দিল না, তো এই সময় কি আপনি এটা কোর্টে যাইতে পারবেন, মামলা করতে পারবেন যে স্যার বিয়ের আগে বলেছিল আকাশের চাঁদ নিয়ে আসে দিবে, এখন তো চাঁদ দিল না? এটা না কোর্ট আপনাকে চাঁদ নিয়ে আসতে বাধ্য করতে পারবে, না এটা বাস্তবসম্মত। চাঁদ তো কারোর একার সম্পত্তি না, এ তো যে হাঁটে তার সাথেই হাঁটে। তাহলে এ ধরনের কোন চুক্তি আইনে চুক্তি বলে গ্রহণযোগ্যতা পাবে না।
এখন আমরা চুক্তির সংজ্ঞা দিই, উদাহরণ দিই আর একটা। সেটা হচ্ছে, আপনারা কি জানেন যে আমাদের মুসলিম বিবাহ একটা চুক্তি? এটা কে কে জানেন? বা আমাদের মুসলিম আইনে বিবাহ কি ধরনের চুক্তি বলে আপনারা জানেন? এটা জানার কথা না অবশ্য আপনাদের। তো আমি বলি যে বিবাহ কিন্তু একটা চুক্তি। বিবাহ কোনো ইমোশন না বা অন্য কোনো ধরনের রিলিজিয়াস ইস্যু না। মানে যদিও এটা ধরা হয় যে বিবাহ করা ফরজ এই সেই, বাট আইন বলে কি বিবাহ হচ্ছে একটা সিভিল কন্ট্রাক্ট বা দেওয়ানি চুক্তি। এখন বিবাহ কি করে চুক্তি হলো? দেখুন, বিবাহের দুইটা পক্ষ থাকে। এখানে দেখেন অফার অ্যাকসেপ্টেন্স আছে, অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দিচ্ছে আর অপর পক্ষ সেটা গ্রহণ করতেছে। বিবাহটা আইন দ্বারা বলবৎযোগ্য। আইন দ্বারা বলবৎযোগ্য বলতে কেমন? যে বিবাহের পর আপনার দেনমোহর এটা আপনি কোর্ট থেকে ডিক্রি পাইতে পারেন। আপনি হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদের রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট বলে একটা রাইট আছে, সেখানে মামলা করে আপনি একসাথে থাকতে বাধ্য করতে পারেন। অথবা কেন থাকতে চায় না সেটা আপনি কোর্টের মাধ্যমে তার থেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বা তাকে বাধ্য করতে পারেন যে এর পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখানোর জন্য। আকাশের চাঁদের বেলায় কিন্তু সেটা ছিল না। তো এই জন্য মুসলিম আইনে ধরা হয় যে আমাদের মুসলমানদের বিবাহ আসলে এটা হচ্ছে একটা চুক্তি। এখন আমি আপনাদেরকে আর একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনারা ফেসবুকে কিছুদিন কিন্তু একটা জিনিস ভাইরাল হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন, আমি মোটামুটি দেখি, যে আমরা এখানে সবাই 18+, তো বলাই যায় যে যেটা হচ্ছে আমরা ফেসবুকে সবসময় ভাইরাল হতে দেখছি কিছুদিন ধরে, যে বিবাহের আশ্বাস দিয়ে যদি কোনো শারীরিক সম্পর্ক করা হয় তো সেক্ষেত্রে পরবর্তীতে যদি বিবাহ না করা হয় তো 7 বছরের জেল জরিমানা করা হবে। এটা আসলে বইয়ে এখনো সংশোধন এসেছে কিনা আমি জানি না, তবে আমি ফেসবুকে দেখতেছি আপনারাই ভাইরাল করেছেন। তো এখন বলেন যে এটা চুক্তি কিনা? এই আপনাদের দৃষ্টিতে, মানে এতক্ষণ যে আমরা চুক্তির উদাহরণ দেখলাম, সংজ্ঞা পড়লাম এবং উপাদান দেখলাম, সেই অনুযায়ী আপনাদের কাছে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ের প্রলোভন দেখিয়ে যদি বলে যে না তোমার আমার সাথে হাজবেন্ড ওয়াইফের মতো থাকতে হবে, তো এই চুক্তি এটা কি হচ্ছে আদৌ চুক্তি বা এর গ্রহণযোগ্যতা কতটুকু? একটু কমেন্টসে জানাবেন যে এটা চুক্তি কিনা। হ্যাঁ, লিজামণি বলেছেন যে এটা চুক্তি। তো এটা চুক্তি, তবে আমাদের একটু গ্রহণযোগ্যতা দেখে নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা আইন এখনো বলবৎযোগ্য করেছে কিনা। যে আপনি এই আইনটা যদি বলবৎযোগ্য হয় তাহলে এটা চুক্তি হবে, আর সরাসরি আইনটা যদি গেজেট আকারে প্রকাশ না হয় তাহলে কিন্তু এটা বলবৎযোগ্য না, সেক্ষেত্রে এটা চুক্তি হবে না। আবার আমি যদি আপনার সাথে চুক্তি করি যে
আমি যদি আপনাদের সাথে ইয়াবা নিয়ে চুক্তি করি যে আপনাকে এত টাকা দিব, আপনি আমাকে এই পরিমাণ ইয়াবা দিবেন, তো এক্ষেত্রে যদি আমি ওই টাকাটা পরবর্তীতে আপনাদের না দিই, তো সেক্ষেত্রে আপনার এই চুক্তি কি গ্রহণযোগ্যতা আছে? হাসিবুল ভাই বলেছেন যে এটা চুক্তি না। এই যে নাইমা নূরজাহান বলেছেন এটা চুক্তি না, কারণ এটার ভিত্তি নেই। অবশ্যই এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই। আপনি প্রমাণ দেখাতে পাচ্ছেন না, আপনার আইনে বলবৎযোগ্য না, কারণ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক এটাও কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য না বা লিগাল না। তো এখান থেকে আমরা চুক্তির আর একটা, হ্যাঁ, লিখিত প্রমাণ থাকলে এটা চুক্তি। খাদিজা খাতুন, আপনি ভালো কথা বলেছেন। এটা যদি লিখিত প্রমাণ থাকে বা ওইভাবে রেজিস্ট্রি করা থাকে, তো সেটা চুক্তি হইতে পারে। তবে যেটার এনফোর্সেবিলিটি নেই বা বলবৎযোগ্যতা নেই, সেক্ষেত্রে এটা চুক্তি না। তো এক্ষেত্রে আমরা চুক্তির কিন্তু আর একটা উপাদান পাই, সেটা হচ্ছে কি লিখিত ও নিবন্ধিত। এই লিখিত হতে হবে এবং নিবন্ধিত, মানে যে ক্ষেত্রে, সব চুক্তির ক্ষেত্রে নয়, তবে কতিপয় চুক্তির ক্ষেত্রে এটা আবার প্রযোজ্য। এটা একটা ব্যতিক্রম উপাদান, সেটা হচ্ছে লিখিত হতে হবে এবং নিবন্ধিত হতে হবে। যেমন আপনারা জমি জমা, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা আগে কিন্তু একটা বায়নানামা করতাম। এই বায়নানামাটা জাস্ট লিখিত থেকেই কিন্তু অনেকে টাকা লেনদেন করে ফেলতেন বা বায়না দিতেন। 2005 সালের পর থেকে বলা হয়েছে যে এই স্থাবর সম্পত্তি বা জমি জমা ক্রয় বিক্রয়ের যে বায়নানামা, এই বায়নানামাও কি হবে, নিবন্ধিত হতে হবে। তাহলে আমরা চুক্তির এখানে আরেকটা উপাদান পাচ্ছি, সেটা কি লিখিত ও নিবন্ধিত হতে হবে। হ্যাঁ, জাসমিন জিমি বলেছেন জাসমিন জিমি একটা কোশ্চেন করছেন, আপনাদের সাথে শেয়ার করি। উনি বলছেন যে রিলেশনশিপ করি তখন ভাববো যে চুক্তি কিনা। হ্যাঁ, ঠিক আছে, সে আপনি রিলেশনশিপ করেন, ওটা নিজ দায়িত্বে, তবে আইন দ্বারা বলবৎযোগ্য না। জাসমিন জিমি কিন্তু বলে দিয়েছেন, তার মানে বুঝিয়েছেন যে উনি কোনো রিলেশনে নেই আপাতত আপনাদের জন্য। যাই হোক, এখন আমরা চুক্তি নিয়ে যে দেখুন, এখন মোদ্দা কথায় আসি। মোদ্দা কথা হচ্ছে আপনাদের আইন, যে এই যে রিটেন জিনিস বা এটা হচ্ছে থিওরি, আপনারা যদি মনে করেন যে নিজে নিজে পড়ে নিব, তো এই নিজে নিজে পড়ে নিতে গেলে বা এক রাতে পড়তে গেলে কিন্তু এটা সম্ভব না এভাবে পড়া। কারণ আমরা দেখেন সবাই একসাথে ক্লাসে আসি, ক্লাসে আমরা আলোচনা করতেছি বা কমেন্টসের মাধ্যমে হোক, যেভাবে হোক, আমরা একসাথে আলোচনার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে একই চুক্তির কতগুলো উপাদান আমাদের বের হয়ে আসছে বা কতগুলো বৈশিষ্ট্য বের হয়ে আসছে। এখানে দেখুন, যেখানে আমরা চুক্তির সংজ্ঞা কি দেখেছিলাম, যে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকেই চুক্তি বলে। জাস্ট এতটুকু যদি আপনি নিজে নিজে বাসায় পড়ে বসে থাকতেন, তো আপনার এখানের ওই 5-7টা যে হচ্ছে এলিমেন্টস বা উপাদান, এই উপাদান কোথা থেকে আসতো, এটার জন্যই আইনটা একটু বিশ্লেষণ করে পড়তে হবে। আমাদের অধিকাংশ স্টুডেন্টস কি করেন, এই এক রাতে পড়ে ফেলেন যে কোনো একটা নির্দিষ্ট গদবাঁধা বই থেকে। এই গদবাঁধা বই থেকে পড়ে ফেলে দেখা যাচ্ছে লুজের পর লুজ শিট নিয়ে
তারা খাতা ভরে লিখে আসতেছে, এসে বলতেছে যে থিওরিটিক্যাল সাবজেক্ট তো স্যাররা মার্কস দেয় না, এত লিখলাম মার্কস দেয় না। এর জন্যই আমার সাথে থাকতে হবে, যে মার্কস কি করে পেতে হবে। থিওরিটিক্যাল সাবজেক্ট আমি আগেই বলেছি যে ল কিন্তু অন্য থিওরিটিক্যাল সাবজেক্টস এর মতো না, এটা হচ্ছে ঠিক গণিতের মতো। আপনি টু দা পয়েন্ট আনসার করবেন, আপনার টিচার মার্কস রাখবে কোথায়? আপনার টিচার কি হচ্ছে, আর যারা টিচার হন আপনি সবসময় দেখবেন যে ইউনিভার্সিটির যারা টিচার হচ্ছে তারা ওই প্রথম ক্যাটাগরির যে কোনো একজন স্টুডেন্ট ছিলেন, তিনি পরবর্তীতে টিচার হয়েছেন। তো উনি যেটা চাচ্ছেন, উনি অবভিয়াসলি কোশ্চেন অনুযায়ী আপনার যে এলিমেন্টস গুলো চাচ্ছেন এগুলো যদি আপনি ফুলফিল দিতে পারেন, মার্কস কাটার কোনো জায়গা নাই। কারণ এটা কিন্তু আপনার রচনামূলক প্রশ্ন না যে রচনায় এতগুলো পয়েন্টস দিতে হবে বা এত পেজের মধ্যে লিখতে হবে। এটা আপনি টু দা পয়েন্ট আনসার করবেন তো আপনার উত্তর, এবং মার্কস দিতে টিচার বাধ্য। তো যাই হোক, ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আর শাহরিয়ার স্যার যদি কিছু বলতেন। অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোন কোন গ্রুপে অ্যাড থাকতে হবে বা কিভাবে আমরা ক্লাসটা করতে পারি, তো আপনি সে সম্পর্কে যদি আমাদের শাহরিয়ার স্যার কাছে আপনারা শুনতে পারবেন। আপনাদের ক্লাসের লিংক সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টস করেন, শাহরিয়ার স্যার আনসার দিবেন। আচ্ছা, আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যারা আমাদের পেইড বেসে নাই, যারা পেইড বেসে আছেন তাদের কোনো সমস্যা নেই, আপনারা পেইড বেসে আমাদের সকল ক্লাসের ফ্রি লিঙ্কগুলো পেয়ে যাবেন। এবং বিশেষ করে যারা পেইড বেসের স্টুডেন্ট তাদের জন্য আমাদের প্রতিটা থিওরির ক্লাস একদম সাজানো গোছানো করে থাকবে। যারা পেইড বেসের বাইরের আছেন তারা আমাদের এই শাহরিয়া ম্যাথ যে ফেসবুক পেজ রয়েছে এখানে মেসেজ করবেন, করে জানাবেন আপনার ডিপার্টমেন্ট এবং ইয়ারের নাম, যে আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং, আমার ইয়ার এটা, আমি ফ্রি ক্লাস করতে চাই। জানানোর পরে আমরা আপনাকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব, সেখান থেকে আপনি ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবেন। আর এখন থেকে আমাদের সকল ক্লাস শাহরিয়া ম্যাথের পেজে নেওয়া হবে, তো আপনারা খুব সুন্দরভাবে ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর ক্লাস কেমন লাগছে আপনাদের? স্যার ক্লাস নিল, আশিক স্যার, ক্লাস ভালো লেগেছে আপনাদের? একটু জানাবেন আপনাদের মতামত। আমাদের ফার্স্ট ক্লাস আচ্ছা ঠিক আছে, ক্লাসে দয়া করে এলোমেলো কমেন্ট করবেন না ইনশাল্লাহ আপনারা, কারণ আপনারা যদি কোনো এলোমেলো কমেন্ট করেন সেটা পরবর্তীতে কিন্তু স্যার আবার আমাকেই বলবে যে শাহরিয়ার তোমার স্টুডেন্টগুলা, তোমার ভাই বোনগুলা এই টাইপের কেন কমেন্ট করে। তো আশা করবো আপনারা নিশ্চয়ই বড় হয়েছেন, এমন কোনো কমেন্ট করবেন না যাতে আবার আপনাদের জন্য আমাকে স্যারের কাছে কিছু শুনতে হয় আর কি। হ্যাঁ, এই প্রত্যাশা করবো। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্ট কি ফ্রি করাবেন? হ্যাঁ, ব্যাংকিংটা আমাদের ফ্রি ক্লাস থাকবে ইনশাল্লাহ। সব মিলে আমরা যেহেতু কমিটমেন্ট দিয়েছি যে আমাদের থিওরি সাবজেক্ট ফ্রি ক্লাস করাবো, মহান রাব্বুল আলামিন যদি রহমত করেন, আমরা যদি সবাই সুস্থ থাকি, বেঁচে থাকি, ইনশাল্লাহ চেষ্টা করবো ফ্রি ক্লাস করার জন্য আপাতত এই বছরে, ঠিক আছে? ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করার জন্য। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।